আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন। ওবায়দুল কাদের মারা গেছেন। অনেক শক্তিশালী একজন সাধারণ সম্পাদক ছিলেন, 3 টার্ম। স্বৈরাচার হাসিনার অন্যতম কাছের মানুষ তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। কাদেরের মরদেহ বাংলাদেশে আনা হবে এবং তার প্রথম জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হবে। ওবায়দুল কাদের আছে কি নাই সেটা বলছি না, তবে বেগম খালেদা জিয়ার পরে বড় কোনো সংবাদ হয়তোবা ওবায়দুল কাদেরই হতে পারে। এক ঢিলে 2 পাখি নয়, বরং 3 পাখি মারা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত 3 জন শত্রুকে আঘাত করেছে, যা শুনে আপনারাও চমকে যাবেন। বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী, কতটা স্মার্ট, কতটা দক্ষ, ডক্টর ইউনূস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন। প্রফেসর ইউনূস তার শেষ সময়ে অসম্ভবকে সম্ভব করে ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। বাংলাদেশের অসাধারণ সিদ্ধান্ত। সরকার যে একটি সিদ্ধান্ত গতকালকে নিয়েছে, এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশের মাটিতে ভারতের দাদাগিরি আর চলবে না। ইন্ডিয়ার দাদাগিরির দিন এই বাংলাদেশের মাটিতে চিরতরে শেষ পর্যন্ত কিন্তু যা হবার তাই হলো। সেটা হলো আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। কোনো চ্যানেল আইপিএল এর সম্প্রচার করতে পারবে না। আজ মির্জা আব্বাসের বাসায় সেনাবাহিনী অভিযান চালায়। ওসমান হাদির খুনি ফয়সাল আটক হয়ে সেখানে লুকিয়েছিল সে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং তার বাসাতে ঢুকেই কিন্তু অবাক হয়ে যায় দর্শক। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি খবরে সয়লাব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সেতু ও সড়ক মন্ত্রী কলকাতায় মারা গেছেন। দর্শক, এখন জনমনে প্রশ্ন উঠছে, এই খবরটা আসলে কতটা সত্য? আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই প্রশ্নটির উত্তর এবং তিনি সত্যিই মারা গেছেন কিনা এবং তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন সেই সবগুলো বিষয়ই। এরই সাথে সাথে আপনারা কি মনে করছেন? আপনারাও কি এমনটা মনে করছেন? যেহেতু তিনি 2-1 বার মাত্র লাইভে এসেছে 5ই আগস্টের পরে, এরপর তার চেহারা আর দেখা যায়নি, সুতরাং অনেকেই ধারণা করছেন যে তিনি আসলে হাসপাতালে রয়েছেন বা তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এতদিন হাসপাতালে ছিলেন। এই মুহূর্তে যে খবরটি প্রকাশিত হচ্ছে সেটি আসলে সত্য, কেননা তার মুখ কিন্তু আমরা আর দেখতে পাইনি। তো দর্শক, আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এর সাথে সাথে ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি মিস্টার ওবায়দুল কাদের বেশ পাওয়ারফুল লোক ছিলেন। তো হঠাৎ করে গতকাল তার আবার স্ট্রোক হয়েছে। স্ট্রোক করার পর এখন নিউ টাউন যে এলাকাটা রয়েছে পশ্চিমবঙ্গে, তো সেখানে তাকে ভর্তি করছে। এখন তার এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, বিভিন্ন নিউজে যেটা দেখা যাচ্ছে, সে এখন তার জ্ঞান নাই, বুঝছেন। সে চোখ মিলে তাকাচ্ছে না, তার নিঃশ্বাসটা চলতেছে কিন্তু তার ব্রেইন কাজ করতেছে না। এক্স্যাক্টলি খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছিল, যেটাকে বলা হয়ে থাকে ক্লিনিক্যালি ডেড, আরেক শব্দ কি বলা হয়ে থাকে, ক্লিনিক্যালি ডেড। যেহেতু ব্রেইন কাজ করতেছে না, কিন্তু হার্টটা হার্টটা একটু একটু করে শব্দ করতেছে, কিন্তু ব্রেন কাজ করতেছে না। উনি কিছু দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন, উনি আর দুনিয়াতে নাই, বুঝছেন। উনি চোখ মিলে তাকাতেও পারছেন না। তো আমি একটা ছবি দেখাই, ছবিটা দেখলে আপনাদের মনটা খারাপ হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কি অবস্থা। এটা কিন্তু এআই দিয়ে বানানো ছবি না। অনেকে মনে করতে পারেন যে এটা এআই দিয়ে বানানো ছবি। না ভাই, এটা এআই দিয়ে বানানো ছবি না, এটা ওনার রিয়েল ছবি। আর এটা হলো উনি অসুস্থ হওয়ার পর যখন হাসপাতালে ভর্তি হন, ঠিক তখন ছবিটা তোলা, সম্ভবত গতকাল এই ছবিটা তোলা। আর যে হসপিটাল উনি গিয়েছেন, আশেপাশে তো অনেক উৎসাহী লোকজন আছে না, তো তারা এই ছবিগুলো তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিছে। ওখান থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এটাকে শেয়ার করছে। তো এই হলো আমাদের সে তাগড়া ওবায়দুল সাহেব, আর এই হলো আমাদের অসুস্থ ওবায়দুল সাহেব। হার্ট স্ট্রোক করার পর হসপিটালে যখন সে ভর্তি হয়েছে, ঠিক তখন। ওবায়দুল কাদের আছে কি নাই সেটা বলছি না, তবে বেগম খালেদা জিয়ার পরে বড় কোনো সংবাদ হয়তোবা ওবায়দুল কাদেরই হতে পারে। কলকাতা ডাক্তাররা যা বলেছে যে ওবায়দুল কাদের ফেরত আসাটা খুবই সংকটাপন্ন আছে, ফেরত আসার সম্ভাবনা খুবই কম। যেমনটা বেগম খালেদা জিয়ার বেলা ডাক্তাররা বলেছিলেন যে খালেদা জিয়া যে সংকটাপন্ন আছে সেখান থেকে ফেরত আসাটা খুবই সম্ভাবনা কম ছিল। আজকে ওবায়দুল কাদেরেরও এই সংবাদটা এসেছে কলকাতা থেকে। জাতি বাংলাদেশের মানুষ হয়তোবা আরেকটা সংবাদ খুব শীঘ্রই পেয়ে যাবেন বলে মনে হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত, সমালোচিত, বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন, জনাব ওবায়দুল কাদেরের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন। আপনারা সকলেই জানেন যে 5ই আগস্ট সরকার পতনের পর সম্ভবত 3 মাস বাংলাদেশে গোপনে অবস্থান করেছিলেন ওবায়দুল কাদের। এরপর কৌশলে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। আর ভারতে যাওয়ার পরে এই মুহূর্তে তিনি যথেষ্ট অসুস্থ। শুধু আজকে তাকে হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে তা না, গেল কয়েক মাস ধরেই বাসাতে অর্থাৎ কলকাতাতে ওবায়দুল কাদের অবস্থান করছে যতটুকু তথ্যসূত্র বলছে। তো কলকাতাতে যেই বাসাতে নিজে থাকেন সেখানে তার হোম ট্রিটমেন্ট চলছিল, অর্থাৎ ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া সহ আরো অনেক কিছু। তো বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা তাকে ছাড়ছিল না। এক পর্যায়ে আজকে তার অবস্থা খারাপের দিকে যায়। কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে তাকে কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কোন সেই প্রাইভেট হাসপাতাল এ সম্পর্কে পত্রিকাতে কোনো বিস্তারিত না আসলেও বলা হয়েছে যে সেন্সলেস অবস্থায়, অবস্থা খুব খারাপ হয়ে গেলে সেন্সলেস অবস্থায় তাকে একটি কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ সংকটাজনক। গত শুক্রবার আচমকা অবস্থা খুবই খারাপের দিকে যায়, আর আজকে হচ্ছে সোমবার। এই 3 দিনে অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে, এমনকি তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন, অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন। আর এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি বাংলাদেশের গণমাধ্যমে যখন এই অসুস্থতার খবর আসছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে। আসলে একজন পলিটিশিয়ান যিনি থাকেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করে। আবার কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে তারা তাদের জীবিত দশায় যেই কর্ম করে যায় সেটা একটা প্রতিফলন তারা যখন অসুস্থ হয় অথবা খারাপ কোনো সময় আসে তখনই দেখা যায়। আর বর্তমান প্রেক্ষাপটে জনাব ওবায়দুল কাদের তিনি এই মুহূর্তে পলাতক, রাষ্ট্রের কাছে তিনি একজন অপরাধী, অনেকগুলো মামলার আসামি। আর যার কারণে তার এই অসুস্থতার খবর শুনে বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যারাই আছেন প্রত্যেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। সরকার যে একটি সিদ্ধান্ত গতকালকে নিয়েছে, এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশের মাটিতে ভারতের দাদাগিরি আর চলবে না। ইন্ডিয়ার দাদাগিরির দিন এই বাংলাদেশের মাটিতে চিরতরে শেষ। আপনারা জানেন যে ভারত বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়াড় আমাদের মুস্তাফিজকে চুক্তি করে তারা নিয়ে গেলেন আইপিএল এ খেলার জন্য। হঠাৎ করে সেখানকার উগ্রবাদী হিন্দুদের দাবির পরিপ্রেক্ষিতে ভারত সরকার বলছে তারা নাকি মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না। তা আমাদের বক্তব্য একবারে পরিষ্কার, তারা যদি মুস্তাফিজের নিরাপত্তা দিতে না পারে তাহলে সারা পৃথিবীর যে সকল দেশের খেলোয়াড়রা ভারতের মাটিতে আগামী বিশ্বকাপ খেলতে আসবে তাদের নিরাপত্তা এই ইন্ডিয়া, এই উগ্রবাদী মোদী সরকার কিভাবে দেবে? চিন্তাটা করেন। এই জন্য বাংলাদেশ সরকার গতকালকে একটা কঠিন সিদ্ধান্ত তারা নিয়েছে। আমি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বিশ্বকাপ খেলতে বাংলাদেশের টিম ইন্ডিয়ার মাটিতে যাবে না। এবং সরকার এটাও বলেছে তারা আইসিসিতে আবেদন করবেন, আন্তর্জাতিক যে ক্রিকেট বোর্ড রয়েছে সেখানে আবেদন করবেন যে বাংলাদেশের ম্যাচগুলো যাতে ভারতের বাইরে শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো দেশের মাটিতে অনুষ্ঠিত হয়। আমরা সরকারের এই সিদ্ধান্তকে একবারেই ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। ইন্ডিয়া আগে যে দাদাগিরি এই বাংলাদেশের মাটিতে দেখিয়েছে, চালিয়েছে, ওই জামানা আর নাই। এদেশের মানুষ ইন্ডিয়ার আধিপত্যবাদ, দাদাগিরি আর কোনোদিন মেনে নেবে না। তবে আমার দেশের জনগণকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? এই বাংলাদেশের মাটিতে খেয়ে পড়ে যারা ওই ভারতের গুণগান গাইবে, দালালি করবে, এদের দেখা মাত্র জুতা পিটা করতে হবে। কারণ এই সকল মুনাফিকদের কারণে এই বাংলাদেশ ভারতের তাবেদারিতে এতদিন লিপ্ত ছিল। আমার দেশের মাটিতে থাকবে, এদেশের খাবে পড়বে আর দালালি করবে ইন্ডিয়ার, এটা তো ভাই মানা যায় না, কোনোভাবেই মানতে পারি না আমরা। তাই আমরা পরিষ্কারভাবে বলেছি যারাই ভিনদেশি দালালি করবে, বিদেশিদের তাবেদারি করবে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তকে একবারেই আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই ডক্টর আসিফ নজরুলকে। তিনি যেহেতু এখন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তার উদ্যোগে গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটি নিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়ার মাটিতে আগামী বিশ্বকাপ খেলতে যাবে না। একবারে আমরা ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আমরা একবারে পরিষ্কারভাবে বলছি যে বাংলাদেশে আর কোনোদিন আমরা এই তাবেদারি, ইন্ডিয়ার দাদাগিরি, আধিপত্যবাদ আমরা মেনে নেব না। আমরা এখন চোখে চোখ রেখে কথা বলবো, আমরা এখন তাদের দিকে তাকিয়ে কথা বলবো। তাই এদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সাহসিকতার সহিত সামনের দিকে তাকাতে হবে। কে কি বললো না বললো এসবে আমাদের আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম, ধন্যবাদ সরকারকে। আগামীতে ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। প্রফেসর ইউনূস তার শেষ সময় সব বাধা বিপত্তি উপেক্ষা করে, অসম্ভবকে সম্ভব করে
ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রফেসর ইউনূস যা ঘটিয়ে দিয়েছেন এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। তার চেয়ে বড় কথা যে আমরা এই মুহূর্তে যেটা সন্দেহ করছি যে আসলে এই মুহূর্তে যত অঘটন এটা কে ঘটান, সেই শক্তির প্রকাশ্য বাধা ছিল ইউনূসের বিরুদ্ধে। সেই বাধা অতিক্রম করে ইউনূস কাজ করছেন। দর্শক, খবর গুম কমিশনের রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন। এই প্রতিবেদন ঠেকানো শরীফ ওসমান হাদির হত্যার অন্যতম কারণ ছিল। এমনকি এই হত্যা এবং হত্যাকাণ্ডের পর নাটকীয়তার সাথে যে গোয়েন্দা সংস্থার দালালেরা জড়িত তাদের স্পষ্ট ভাষ্য ছিল যে একটা পর্যায়ে গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে কিছু সেনা অফিসারকে জড়ানো হবে অমুক তমুক। এর মানে, আর এছাড়া আপনারা এটাও জানেন যে এই গুম খুনে জড়িতদের বিচার ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা মিস্টার ওয়াকারুজ্জামান করেছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। যেমন আয়নাঘর ভিজিট করতে বাধা দিয়েছে, ভিজিট করতে দিতে চায় নাই, কিন্তু এক পর্যায়ে গণমাধ্যমে বিষয়টা সামনে আসার পর ইউনূস আয়নাঘর ভিজিট করতে পেরেছেন। এর মানে এই গুম খুনের বিচার এগুলোর সাথে যেহেতু জড়িত সেনাবাহিনী থেকে আসা বিভিন্ন অফিসাররা এবং তাদের বিচার চলছে, এই কারণে বিষয়টা পদে পদে বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এমনকি এই যে চূড়ান্ত রিপোর্ট, এই রিপোর্ট যাতে পাবলিশ না হয় এজন্য নানান চেষ্টা করেছিল। বিষয়টা এতটাই সিরিয়াস, আমি অসম্ভবকে সম্ভব করা কেন বলেছি দেখেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাকি গুম হয়েছিলেন, তবে সালাউদ্দিন আহমেদের কেসটা রহস্যজনক। অনেকে বলেন তিনি গুম হন নাই, ওটা ছিল নাটক। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথমে তিনি গুম হয়েছেন, তাকে গুমই করা হয়েছে। এস আলমের একটা বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে, তারপরে তাকে বর্ডার পার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরে ভারত এক জায়গায় নিয়ে তাকে প্রস্তাব দিয়েছে, তুমি আমাদের দালালিত্ব গ্রহণ করো, ট্রেনিং দিব, তোমাকে ভালো জায়গায় রাখবো, কোনো সমস্যা নেই। তখন সালাউদ্দিন আহমেদ নিজেকে ইন্ডিয়ার কাছে, রয়ের কাছে সাবমিট করেছেন। কিন্তু তিনি যে দেশ থেকেই চুক্তি করে গুম নাটক সাজিয়েছেন বিষয়টা এরকম নয়। গুম হওয়ার পর তিনি তাদের ফাঁদে পা দিয়েছেন, এইটা হচ্ছে ঘটনা। তো সেই সালাউদ্দিন আহমেদ তিনি এত বড় একজন নেতা, অথবা যারা গুম হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নেতা, তার চাইতে কোনো বড় নেতা গুম হয়নি। সেই সালাউদ্দিন আহমেদ কেসই করতে চান না, মামলাই করতে চান না। একটা পর্যায়ে জনগণের চাপে সমালোচনার মুখে মামলা করতে বাধ্য হয়েছেন, কিন্তু সালাউদ্দিন আহমেদের কোনো ইন্টারেস্ট ছিল না মামলা করার ক্ষেত্রে। তাহলে বুঝেন যে এই গুম যারা ঘটিয়েছে তার কতটা প্রভাবশালী, যে সালাউদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রী সাহস করে না মামলা করতে। এমনকি এই সেনা অফিসারদের বিচারের সাথে যারা জড়িত এদের হুমকি দেওয়া হয়। কোনো রাজনৈতিক দল এই বিচার ঠিক মতো দাবি করে না, করতে পারে না। কত ঘটনা, তা সত্ত্বেও সেই গুমের সাথে জড়িত অফিসারদের বিচার হচ্ছে ঠিক, কিন্তু তারা নজিরবিহীন ভাবে তারা এসি প্রিজন ভ্যানে চলে। এসি প্রিজন ভ্যান বাংলাদেশে এটা আমি দেখিনি কখনো। অথচ সাবেক মন্ত্রীরা অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল প্রিজন ভ্যানে আসে, তারা এসি প্রিজন ভ্যানে আসে, আবার থাকে কোথায়, কার্যত থাকে বাসায় স্ত্রী নিয়ে মনে হয়। কারণ বলে যে একটা সাবজেলে থাকে ক্যান্টনমেন্টে, কিন্তু সেই সাবজেল কোথায় কি এর কোনো অস্তিত্ব আমরা দেখিনি বা কোনো গণমাধ্যমে আসেনি। এর মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে তারপরে যে যার বাসায় হয়তো চলে যায়, এটা হতে পারে। অথবা তাদের একটা 5 স্টার মানের বিল্ডিং ঠিক করে দেওয়া হয়েছে, সেখানে তাদের স্ত্রী নিয়ে থাকে। এই ওটা কোনো জেল না, মোবাইল ওনাকে চালায়, আদালত অনুমতি দেয় না মোবাইল চালায়, কিন্তু মোবাইল চালায়, এটা কে দেখবে? ওখানে সরকারের কার নিয়ন্ত্রণ আছে? অতএব এই গুম খুনে জড়িতদের বিচার এবং গুম বিষয়টা এমন কেউ জড়িত যেটার বিচার ইউনূস নিজেও করতে পারছে না। এই চূড়ান্ত প্রতিবেদন ঠেকানোর নানান চেষ্টা হয়েছিল। ওসমান হাদি হত্যার মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছিল যে তোমরা যতই বিচার করতে চাও, যাই করো, আমরা কিন্তু এখনো এমন কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি যা কুল কিনারা সাগরণী হত্যাকাণ্ডের মতো ইমাম মাহদী আসার আগে তোমরা পাবা না। পরিস্থিতি আমরা এটাই দেখতে পাচ্ছি দর্শক। তা সত্ত্বেও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনূসের আশ্বাসেই এবং গুম কমিশনের অকুতভয়ে সৈনিকরা চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি লেখা হয়, ইতিহাসটি একদিন পিএইচডি হবে, এমফিল হবে, তখন এই গুম কমিশনের রিপোর্ট ইতিহাসের অন্যতম একটা পার্ট হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হবে। অতএব এটা একটা অবিস্মরণীয় অধ্যায়, যে গুমের কুল কিনারা পেয়েছেন, গুমের রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন প্রফেসর ইউনূস। অন্য কেউ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামাত ইসলামী যদি 300 জনের 298 আসন নিয়ে ক্ষমতায় আসতো, এই গুম কমিশন এর কুল কিনারা দেখে যেতে পারতো না। বিএনপি তারা তো এগুলো নিয়ে কথাই বলতো না, তাদের নেতাদের জীবন অনেককে বিসর্জন দিত, তারপর এটা নিয়ে কথা বলতো না। অনলি ইউনূস ক্যান ডু দ্যাট, এবং হি ডিড দ্যাট। অতএব এটা ছোটখাটো কোনো বিষয় নয়, আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। 6000-এর মতো গুম হাসিনা করেছিল, এবং একটা বড় অংশ বেশিরভাগই জামাত শিবির। তার মধ্যে 75% যারা ফিরে এসেছে তারা জামাত শিবির। বিএনপি অনেকে ফিরে আসতে পারেনি। কি দুঃসহ ঘটনা। তো এই প্রতিবেদন ভবিষ্যতে কোনো গুমের ঘটনা না ঘটনার ক্ষেত্রে মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে। আর এই প্রতিবেদন যেহেতু পাবলিশড হয়েছে এবং বিচার শুরু হয়েছে অভিযুক্ত সেনা অফিসারদের, অতএব
এই বিচার যদি কেউ বানচাল করতে চায়, এই প্রতিবেদন তো আছে এই তরুণ প্রজন্মের হাতে, তরুণ প্রজন্ম নিজেরা বিচার করবে। একটা পর্যায়ে মানুষ আইন নিজের হাতে তুলে নেয় কখন? যখন বিচার করতে ব্যর্থ হয় রাষ্ট্র। দেশে আইনের শাসন থাকলে মব হয় না, আইন নিজের হাতে তুলে নেওয়া হয় না। তো দর্শক, ঘুমের পিছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। চূড়ান্ত প্রতিবেদন কমিশন। এখন যারা রাজনৈতিক উদ্দেশ্যে 6000 মানুষকে গুম করতে পারে, যারা হত্যার চাইতে অনেক ভয়ানক, তার কতটা নিকৃষ্ট, অতএব তাদেরকে রাজনীতিতে আর কখনো অনুপ্রবেশ করতে ঢুকতে সুযোগ দেওয়া উচিত নয়। বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী, কতটা স্মার্ট, কতটা দক্ষ, স্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস। ওভারনাইট সবকিছু ঠিক হয়ে যায় না, বাট 55 বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী, ডক্টর ইউনূস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে না, বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কাউকে পরোয়া করে না। গোলামীর দিন শেষ, আজাদির বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশ আত্মসম্মান আছে, এই বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে পারে, কারো ধমকের কাছে মাথা নত করে না, পাল্টা জবাব দিতে পারে, ইট মারলে পাটকেল মারতে পারে, থাপ্পড় একটা দিলে আরেকটা দিতে পারে। বাংলাদেশ এখন সেই জায়গায় এসে পৌঁছেছে, পুরো বিশ্বকে ইউনূস দেখিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। অসাধারণ কূটনীতি। তো বাংলাদেশের কূটনীতির একটা বিশেষ দিক, একটা নতুন এডিশন, বাংলাদেশ যে অসাধারণ কূটনীতি খেলা খেলতে পারে, এটা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক, আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক উত্তেজনা চলছে রিগার্ডিং ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এটা নজিরবিহীন যে ক্রিকেট খেলার মধ্যে এভাবে রাজনীতি ভারত অতীতে সাধারণত ঢোকায়নি। পাকিস্তান ভারত খেলা, পাকিস্তান ভারত ম্যাচ ভারতের মাটিতে, এটা অনেকবার আমরা দেখেছি যে অনেক হুমকি থ্রেট ছিল, তারপরও সব মিলে ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচ, ভারত সরকারের নজিরবিহীন নিরাপত্তা বলয় আমরা দেখেছি, অনেকের বিক্ষোভ ছিল। তারপরও খেলাটা, যেহেতু সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এখন ভারত, তারাই খেলাটা রাজনীতি মুক্ত রেখেছিল অতীতে। ছোটখাটো কিছু রাজনীতি করলেও তাদের পেশাদারিত্বের জায়গাটা ঠিক ছিল, আর এই কারণে ভারত ক্রিকেট বিশ্বে অন্যতম বা সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। সেই ভারত এই প্রথম উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কাছে হার মানল। তারা সন্ত্রাসীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল। এটা অবশ্য যে অভিযোগে বাদ দিয়ে দিল, এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একটা গ্রাউন্ড। কিভাবে? যে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আর এইসব কারণে কিন্তু হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, দ্যাট মিনস মিলিটারি ইন্টারভেনশন, মানে হামলা করা যায় সহজ কথায়, যে এই আমার এই গোষ্ঠীকে বাঁচাতে হামলা। পৃথিবীতে যত হামলা হয়, যেমন আপনি যদি যুক্তরাষ্ট্র পৃথিবীতে যে সব জায়গায় হামলা করেছে তার ইতিহাস দেখেন, সেই পানামার কথা বলেন, যেহেতু ধরে আনার বিষয়টা এখন সামনে আসে যে কোন দেশের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র ধরে এনেছে, সরাসরি যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যে আক্রমণ করে গ্রেপ্তার করেছে, পানামা 1989 সম্ভবত। এবার এই ভেনেজুয়েলা আপনারা দেখলেন। এছাড়া ইরাকে হয়েছিল, আফগানিস্তানের চেষ্টা করেছিল, সাদ্দামকে ধরেছিল না বাংকার থেকে, মনে আছে, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। এরকম আরো বেশ কয়েক জায়গায় যুক্তরাষ্ট্রের মিলিটারি অপারেশনসের হিস্ট্রি রয়েছে। সেইখানে যুক্তরাষ্ট্রের যুক্তিটা কি? এক জায়গায় যুক্তি হচ্ছে যে আমার সেনাবাহিনীর উপর বা আমার দেশের লোকের উপর ওরা হামলা করেছে, ডিস্টার্ব করেছে, অথবা ওইখানে ওরা মানবতা বিরোধী অপরাধ করে, ওরা মাদক চোরাচালান করে, ওদের কাছে জনবিধ্বংসী অস্ত্র আছে, এরকম ভুং-ভাঙ অভিযোগে এই হামলাগুলো করে। তো এরকমই একটা ভুং-ভাঙ অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ইটস ভেরি সিরিয়াস, আই টেক ইট সিরিয়াসলি। তো এই জায়গায় বাংলাদেশ যে রাজনীতি করেছে সেটা অসাধারণ। একটা দিক বলবো, আর বেশ কয়েকটা দিক অলরেডি বলেছি। একটা দিক হচ্ছে যে সাথে সাথে মোস্তাফিজুর রহমানের যে এনওসি, অনাপত্তিপত্র, সেটা বাতিল করেছে, যে বাংলাদেশে যেতে দেবে না। আবার খুব তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। যে মোস্তাফিজকে রাখা যায় না নিরাপত্তার কারণ দেখিয়ে, সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম যেতে পারে না, আইসিসিকে জানিয়ে দিয়েছে। বাংলাদেশে ভারতের মাটিতে যে ম্যাচ, ওটা যেন শ্রীলঙ্কা বন্ধ কথা ট্রান্সফার করা হয়। তো এটা টিট ফর ট্যাট জবাব, এই ধরনের জবাব দিতে পারে। এমনকি আইপিএল সম্প্রচার বাংলাদেশে করা যাবে না, এটাও যুদ্ধকালীন বা চূড়ান্ত কনফ্লিক্টিং দুইটা দেশের মধ্যে ঘটে। ভারত পাকিস্তানের মধ্যে এত যুদ্ধ, তারপরেও কিন্তু এই ম্যাচটাও দেখা যায়, কিন্তু বাংলাদেশে ম্যাচও বন্ধ করে দেওয়া হতে পারে বলে বলেছে। আইনগত দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই ম্যাচ দেখানো নাও হতে পারে, সম্ভাবনা আছে। যদি এই কূটনৈতিক উত্তেজনার প্রশমন না হয়, আইপিএল বাংলাদেশে দেখানো হবে না, এটা নিশ্চিত থাকেন। যেহেতু সরকার বলে ফেলেছে এবং জনগণ এটা বন্ধ করে দিবে, জনগণের প্রতিবাদ হবে, আমরা প্রতিবাদ করে বন্ধ করে দিব, আপনি লিখে রাখেন। এগুলো তো আছেই, তার সাথে আর একটা মজার ঘটনা করেছে। এটা হচ্ছে আসল কূটনীতি, যেটা আমি এর আগের আলোচনাগুলো বলেছি, যে ভারতকে যদি শায়েস্তা করতে হয়, লাইনে রাখতে হয়, তাহলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে যথেষ্ট মাখামাখি সম্পর্ক লাগবে। প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট লাগবে। চীনের সাথে বিমান যোগাযোগ, পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ, নৌপথে যোগাযোগ, আরো বিভিন্ন
বিভিন্ন চুক্তি হতে হবে, যেটা দেখে ভারত ভয় থাকবে, ভারতের জন্য সেটা ডেটারেন্স হিসেবে কাজ করবে এবং এর মধ্য দিয়ে ওই সব কালেকটিভ চুক্তির মাধ্যমে একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে। যে বাংলাদেশ তো ভারতের তুলনায় ছোট, ঠিক আছে, পাওয়ারও কম, কিন্তু বাংলাদেশের সাথে তো কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে চীনের সাথে, আর চীনের কাছে তো ভারত অসহায়, পাকিস্তানের কাছেও অসহায়। তো ভারতের আব্বার সাথে বাংলাদেশের কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে, অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার হয়ে যায়। তা ব্যালেন্স অফ পাওয়ার থাকলে সেখানে হামলা বা ডিস্টার্ব করার ঘটনা ঘটে না, সমানে সমান রেসিপ্রোসিটি থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। তো এই জন্য চীন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট বা ঘনিষ্ঠতা অ্যাটলিস্ট দেখিয়ে দেওয়া দরকার, আলাপ আলোচনা, যার মাধ্যমে ভারত একটু ভয়ের মধ্যে থাকে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।